আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তান। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ জনের শিশু। নতুন করে গতকাল দিনগত রাত ১২টা ১৫ শিশু নাফির মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। আহত ১৬৫ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪১ জনের মধ্যে আইসিইউতে ৭ জন। দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা এসে পৌঁছেছে। এদিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে শনাক্ত করতে ৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ নমুনা টেস্ট দেওয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই মুহূর্তে রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সার্বিক অবস্থা। দীপ্ত, আমরা জানি যে এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা সংকটাপূর্ণ। সেখানকার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তানি, আপনি যেমনটি বলছিলেন যে এখানে প্রায় ৭ জন শিশু কিন্তু আইসিইউতে রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। পাশাপাশি আমি যদি একটু বলি, উন্নত চিকিৎসার জন্য যে একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে গতকাল মধ্যরাতেই কিন্তু ঢাকায় পৌঁছেছে এবং তারা ১১টা নাগাদ এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তারপরে কিন্তু তারা তাদের যে সিদ্ধান্ত, কাউকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন, বা যদি এদেশে রেখেই তাদের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু দেশে চিকিৎসা দিবে। তো ১১টার পরে আসলে সেই বিষয়টি জানা যাবে। এখন আমি যদি একটু জানাই, গতকাল পর্যন্ত মৃত্যু পরে কিন্তু আজকে মধ্যরাতে ১২:১৫টার দিকে একটি শিশু মারা গিয়েছে এবং বর্তমানে যেই মারা যাওয়ার সংখ্যার যে সবাই কিন্তু শিশু, এবং বাকি যে দুইজন, একজন হলো পাইলট ছিলেন এবং যে প্রাপ্তবয়স্ক দুইজনের ভিতর একজন পাইলট এবং একজন শিক্ষিকা আর মৃত্যু হয়েছে। এছাড়া যদি বলি, এখনও প্রায় ৪৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই বার্ন ইনস্টিটিউটে এবং ৭ জন কিন্তু আইসিইউতে রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করা হবে। চিকিৎসক কতজন ভর্তি আছে, কতজন আসলে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, কতজন সংকট মুক্ত হয়ে বাসায় ফিরে গিয়েছেন বা চিকিৎসা নিচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানানো হবে। তখন কিন্তু আসলে বিস্তারিত বা আরও যে আপডেট তথ্য সেটি কিন্তু দেওয়া যাবে। তো এখন পর্যন্ত এই বার্ন ইউনিটে ৩২ জন মারা গিয়েছেন, যাদের ভিতরে সবাই শিশু এবং দুইজন প্রাপ্তবয়স্ক, যার ভিতরে একজন পাইলট এবং একজন শিক্ষিকা। আর ১১টার পরে আসলে যে উন্নত চিকিৎসার জন্য যে সিঙ্গাপুর থেকে প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু এই হাসপাতালটি পরিদর্শন করবে এবং তারপরে তাদের যে সিদ্ধান্ত সেটি জানাবে। এবং পাশাপাশি যে ৬টি লাশ একদম পুড়ে গিয়েছে, চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্টের জন্য সিআইডিতে নমুনা পাঠানো হয়েছে এবং যে অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু অনুরোধ করা হয়েছে সিআইডি অফিসে তাদের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য। তো তানি, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ আবারও চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল ৯টার পর চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোক র্যালি নিয়ে বাসস্ট্যান্ডে দেয়া দোয়া মোনাজাত ও পথসভায় বক্তব্য রাখবেন নেতারা। এছাড়া দুপুরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন ও পথসভা শেষ করে শাহরাস্তির দোয়া ভাঙায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই জেলার কর্মসূচি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসলিম জারা, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিয়েছেন।
এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, এনসিপির কর্মসূচির বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন আমাদেরকে। এই কর্মসূচি পথসভার কর্মসূচি এনসিপি শুরু করেছেন। সেই কর্মসূচির অংশ হিসাবে আজ চাঁদপুরে তাদের পথসভা, অর্থাৎ গতকাল রাষ্ট্রীয় শোকের পরে যে প্রথম শুরু হচ্ছে চাঁদপুর দিয়ে তাদের আবারও পথসভা। দীর্ঘ 2 দিন বিরতির পরে আজকে পথসভা শুরু হচ্ছে। এই পথসভায় গতকাল কি হাসনাত আব্দুল্লাহ সাদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী চাঁদপুরে এসে অবস্থান নিয়েছে। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত নাহিদ ইসলাম এখন পর্যন্ত ঢাকা থেকে রওনা হয়েছেন, এখন পর্যন্ত এসে পৌঁছেনি, যার জন্য যে জুলাই নিহত যারা শহীদ পরিবারের সাথে যে 9টার সময় যে সাক্ষাৎকারের কথাটা, সেটা একটু বিলম্ব হচ্ছে, এখন শুরু হয়নি। সে সাক্ষাৎকারের পরেই যখনই নাহিদ ইসলাম আসবে তখনই জুলাই যারা নিহত হয়েছে তাদের পরিবার স্বজনদের সাথে সাক্ষাৎকার শেষে তারপরে তাদের শোক র্যালি হবে পানিনাথ বোর্ডের সামনে। সেই শোক র্যালি শেষ করে তারা বাস স্ট্যান্ডে তাদের পদযাত্রা শুরু করবে। সেখানে তারা দোয়া এবং মুনাজাত শেষ করে তারা বক্তব্য রাখবেন সেখানে। তবে সে একটি কথা বলে রাখি, তাপসিন যারা কিন্তু ঢাকায় অবস্থান করছেন তাদের ভিন্ন কর্মসূচির জন্য তিনি চাঁদপুরে আসেননি। তবে এখানে অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অবস্থান করছেন তাদের সার্কিট হাউসে। তো এই পর্যন্ত এখন পর্যন্ত কিছু কর্মসূচি তাদের শুরু হয়নি। তো সেই শুরু হওয়া পর্যন্ত আমাদের কতটা করতে হবে, সেখানে বাস স্ট্যান্ডে এখন পর্যন্ত পর্যাপ্ত আর্মি এবং র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদপুর শহরটাকে পুরো নিরাপত্তা ঢেকে দেওয়া হয়েছে, কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সেই দিকে। আর এদিকে নাহিদ ইসলাম চাঁদপুরে আসার জন্য অপেক্ষা করছেন এবং চাঁদপুরে কিছুক্ষণের মধ্যে চাঁদপুরে এসে পৌঁছবেন। তার আগে অন্যান্য নেতৃবৃন্দ সার্কিট হাউসে এখন পর্যন্ত অবস্থান করছেন। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ জানি। ধন্যবাদ আপনাকে। উত্তরায় মাইলস্টোন কলেজে যেখানে আসলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। সাকিব, ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? উদ্বিগ্ন অভিভাবকরা এখনো আসছেন কিনা এবং শিক্ষার্থীরা কি বলছেন? তানি, আজকে কিন্তু এই যে স্কুলের গেট যেটি রয়েছে সেটি একেবারে বন্ধ করে রাখা হয়েছে, কারোকেই ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে অনেক উৎসুক জনতা রয়েছে, পাশাপাশি স্কুলের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং ভিতরে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে অনেক মানুষ এখানে এসছেন, বিশেষ করে শিক্ষার্থীরাও কিন্তু কিছু কিছু তাদের অভিভাবকদের সঙ্গে এসেছেন এবং স্কুলের ভিতরে তারা প্রবেশ করেছেন। তবে এখানে গণমাধ্যম কর্মী সহ বাইরের কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না, পুরো গেটটি লাগিয়ে রাখা হয়েছে এবং জনসাধারণের প্রবেশাধিকার একেবারেই বন্ধ করে রাখা হয়েছে। গণমাধ্যমের প্রবেশও কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনি ঠিক ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে সব ধরনের বন্ধ করে রাখা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে আগামীকাল থেকে হয়তো স্কুলের যে কার্যক্রম সেটি শুরু হতে পারে। বিদ্যালয়ের যে সকল শিক্ষকরা রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নেয়ার পরে হয়তো বা একটি ঘোষণা আসতে পারে যে আসলে কালকে থেকে ক্লাস শুরু হবে কিনা সেই বিষয়ের উপর। এখানে কিন্তু শিক্ষার্থীদের অনেকগুলো দাবি ছিল, আসলে সেই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছিলেন যে তাদের যে 6টি দাবি সেগুলো নিয়ে আজকে কিন্তু উপদেষ্টাদের সঙ্গে তাদের বৈঠকের একটি কথা রয়েছে এবং পাশাপাশি তারা যে সকল দাবিগুলো করেছেন যে এই স্কুলের এখানে আসলে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করতে হবে এবং যে মৃতের সংখ্যা যেটি রয়েছে সেটি পূর্ণাঙ্গভাবে তালিকা প্রকাশ করার দাবি রয়েছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে এখানে এখন উৎসুক জনতারই কিছুটা ভিড় রয়েছে, তবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তানি, ধন্যবাদ আপনাকে। 24 সালের 36 দিনের মাস জুলাই ছিল নির্মমতার মোড়কে ঠাসা। বৈষম্য বিরোধী আন্দোলনের 23তম দিনটি ছিল ঘটনা ভুল একটি দিন। সারা দেশে 4র্থ দিনের মতো চলছিল অনির্দিষ্টকালের কারফিউ। এই দিন মেধার ভিত্তিতে নিয়োগ শতকরা 93% এবং বাকি 7% কোটা সংস্কার প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক ঘোষণা করেন তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী। আর 5 দিন বন্ধ থাকার পর রাতে সীমিত আকারে চালু হয় ইন্টারনেট। বিভীষিকাময় সেদিনের কিছু খণ্ডচিত্র থাকছে শাকিলা করিমের রিপোর্টে। 23 জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। পুরো দেশ জুড়ে এক ভয়াল পরিস্থিতি বিরাজমান। সেদিনও চলমান কারফিউ।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% আর বাকি 7% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে সেদিন জারি হয় প্রজ্ঞাপন। আগের রাতে প্রজ্ঞাপনের স্বাক্ষর ও অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 জুলাই থেকে বন্ধ থাকা ইন্টারনেট 5 দিন পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয় সেদিন রাতে। ইন্টারনেট বন্ধ করে রাখায় চরম সমস্যায় পড়তে হয় অনলাইন সেবাদানকারী সকল প্রতিষ্ঠানকে। নিউজের জন্য অনেক প্যারায় পড়েছিলাম, ইন্টারনেট ছিল না, কোথাও খবর জানতে পারতাম না, খোঁজ নিতে পারতাম না, কোথায় কি হচ্ছে শুধু ফোনের মাধ্যমে জানতে পেরেছি। নিউজ আপলোড করতে পারিনি আমরা, কারণ নেট ছিল না। ইন্টারনেট ছাড়া তো নিউজ আপলোড হতো না, তখন আমাদের অনেক প্রবলেম হয়েছিল। সেই সময়টাতে আমরা প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারিনি, কি চলছে দেশে, কিভাবে চলছে। আমরা যেহেতু ইন্টারনেটের উপরে ছিলাম তো চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হয়নি, সঠিক ঘটনা জনগণের কাছে পৌঁছাতে পারেনি। এটা আমাদের একটা আক্ষেপ রয়ে গেছে। শুধুমাত্র নিজেদের নৃশংসতা ঢাকতে বিভিন্ন গোপন সরকারি বাহিনী দ্বারা চাপ প্রয়োগ করতে তৎপর হয় স্বৈরাচার সরকার। 23 তারিখ দুপুরের পরে আমি গেলাম ঢাকা মেডিকেলে। আসলে সেইখানে অসংখ্য ছাত্রদের মৃতদেহ আছে। জরুরি বিভাগ থেকে শুরু করে মর্গ পর্যন্ত বেশ কিছু লাশের ছবি আমি তুলেছি। এমন অবস্থা প্রত্যেকটি লাশের কোনোটার কপালে, কোনোটার বুকে, কোনোটার পেট, বুক ঝাঁঝরা হয়ে গেছে, এরকম ছবি। 1 কান 2 কান করে খবরটা চলে যায় গোয়েন্দা সংস্থার কাছে। দেশের শীর্ষস্থানীয় একটা গোয়েন্দা সংস্থা থেকে সন্ধ্যায় আমাকে ফোন করে যে আমার সাথে কথা আছে। আমাকে মোটামুটি তারা একরকম উত্তেজনামূলক কথাবার্তায়। সরকারি সাধারণ ছুটি, কারফিউ, সেনা টহল ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের ট্রাম্প কার্ড ছুড়েন স্বৈরাচারের প্রতিভূ শেখ হাসিনা। তবে পতনকালে কোনো কবচই রক্ষা করতে পারে না ক্ষমতাশালীদের। তার প্রমাণ জুলাই বিপ্লব। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী আশিকুল ইসলাম। মৃত্যুর 1 বছর পরেও সন্তান হারানোর বেদনা ভুলতে পারছে না তার বাবা মা। হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। শহীদ আশিকুলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই ঢাকার বনশ্রীতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার 10ম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী আশিকুল ইসলাম। পরিবারের স্বপ্ন ছিল পড়াশোনা করে অভাবের সংসারের হাল ধরবেন তিনি, তবে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আশিকুলের এমন অকাল মৃত্যু এখনো মানতে পারছে না তার বাবা মা। তার জন্য অনেক কষ্ট হয়। এখনো আমরা শোক পালন করি যে সে থাকলে আমাদের সংসারের প্রথম সন্তান উন্নতি হতো। আমাদের মতো অনেকে শহীদ হয়েছে বাচ্চা কাচ্চা। আমরা চাই ফেসিবাদের যে হাসিনা সরকার, সে যেন এই বাংলার মাটিতে যেন পা না দিতে পারে। হত্যাকাণ্ডের বিচার সহ শহীদের যথাযথ মর্যাদা দিয়ে আশিকুলের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন সহপাঠী ও এলাকাবাসী। পরিবারটিকে সরকারি বরাদ্দ সাপেক্ষে আর্থিক অনুদান সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করা হয়েছে তার পরিবারকে। গ্রামের বাড়ি মেরামতের জন্য আমরা সরকারি বিভিন্ন বরাদ্দ থেকে আমরা তার বাবাকে অর্থ সহায়তা দিয়েছি। স্বৈরাচার হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে বিফলে যাবে আশিকুলের মতো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ। এ বিষয়ে দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান স্বজনরা। আব্দুল হামিদ, RTV। বর্ষার সকালে ঘন কুয়াশার দেখা মিলেছে পঞ্চগড়ে, যা গত 50 বছরও দেখেনি স্থানীয়রা। এতে ভোরে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোর 6টার দিকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনের বেলায় 32 থেকে 35 ডিগ্রি এবং রাতের বেলায় 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তবে আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই সাথে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে। ভরা মৌসুমেও ইলিশের আকাল নোয়াখালীর হাতিয়ায়। শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকাগুলো। এতে স্থানীয় 20টি ঘাটের এই পেশার সাথে জড়িত লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছে। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা।
এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরি ব্যস্ত থাকে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এবছরও দ্বীপ উপজেলা হাতিয়া নিঝুম দ্বীপ, চেয়ারম্যান ঘাটসহ বড় 20টি ঘাটের ছোট বড় প্রায় 10,000 জেলে নৌকা নদীতে বিচরণ করছে, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিনই অনেকটা শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে, কি করুম ভাই, সহ্য করিয়া থাকে। এখন নদীতে আসছি ভাই, বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই। গাঙ্গু গেছি, গাঙ্গু কোনো মাছই নাই, অজ্ঞা মাছ পাইছি, তাহলে কি হয় না। রাত্রে 3টা বাজে গেছি, গিয়া সকাল 11টা বাজে আসছি, মাছ 3টা পাইছি। আমাদের ইনকাম হলো নদীতে মাছ না থাকার কারণে হেগর সম্ভবত আমরা কিস্তি দিতে পারি না। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জেলে সহ ঘাট শ্রমিকরা। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। আমি এই বছর যে অবস্থা দেখছি এটা আমি বিগত জীবনে আর কখনো দেখিনি। কালকে রাত্রে নদীতে গেছি, পাইছি 5টা মাছ। আমি ভাগিজে গেলে চলুম, এরকম আমার এই চলার মতন কোনো কামাই নেই। যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মামাদ শিকার, এছাড়াও ডুবোচর, জলবায়ু পরিবর্তনের কথাও উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সামনের দিনগুলোতে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশাও করেন তিনি। নির্বিচারে যে জাটকা নিধন, তারপরে হচ্ছে গিয়ে মা ইলিশকে ধরে ফেলা প্রজনন মৌসুমে, আরও কিছু কারণ রয়েছে, যেরকম নদীর মোহনা এলাকায় নাব্যতা কমে যাওয়া এবং নদীতে বিভিন্ন চর এবং ডুবোচর তৈরি হওয়া, অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে। হাতিয়ার 11টি ইউনিয়নে জেলে পেশায় জড়িত লাখো মানুষ, এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 26,000। নাদিরা সুলতানা, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। গাজায় খাদ্য সহায়তা বন্ধের কারণে 6 সপ্তাহের নবজাতক সহ অন্তত 15 জনের মৃত্যু, এ পর্যন্ত 101 জনের প্রাণহানি, যার 80 জনের শিশু। এবং ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাই এখন বাংলাদেশের লক্ষ্য। লো স্কোরিং উইকেট নিয়ে টাইগারদের দক্ষতার প্রশংসা পাকিস্তান ব্যাটারের। প্রতিযোগিতামূলক মূল্যে আগামী 5 বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। পাশাপাশি এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে জানান তিনি। সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাথরঘাটার রূপথন এলাকায় নিষিদ্ধ আকাশমণি গাছ লাগানোর অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। এছাড়া নিয়মনীতির তোয়াক্কা করছেন না নার্সারি মালিক ও সামাজিক বনায়নের অংশীদার কেউই। স্থানীয়দের অভিযোগ, বনের সব অপকর্মের পেছনে কলকাঠি নাড়ে বন বিভাগ। বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চলতি বছরের 15 মে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আজাদুল কবিরের যোগসাজশে ঘাটাইলে বনের জায়গায় রোপণ করা হচ্ছে এসব গাছের চারা। আমি অবৈধভাবে চারা নিতে আসছেন, নিষিদ্ধ চারা। বন উজাড় করে সামাজিক বনায়নের নামে সেই জায়গায় লাগানো হচ্ছে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা। বন বিভাগ, নার্সারি মালিক ও সামাজিক বনায়নের অংশীদার কেউই সরকারি আইন মানছেন না। কোন জায়গায় নেন লাগাইতে? এই আকাশমণি সবই ওদিকে দেবে ফেরিগেটে লগ লাগবে বড় সার করে লগ লাগলো। সরকারের নির্দেশনা উপেক্ষা করে তারা গাছ রোপণ করছে, এটা আসলে
দুঃখজনক। যারা করেছে তাদের ব্যাপারে সরকারের উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই বন কর্মকর্তা। আপনি কিসের জন্য ধরছেন? আপনার সাক্ষাৎকার নিতে এসেছি। কি জন্য সাক্ষাৎকার? আপনি নিষিদ্ধ চারা কেন রোপণ করতেছেন? নিষেধাজ্ঞা সত্ত্বেও চারা রোপণ করার সম্পূর্ণ দায়বদ্ধতা বন বিভাগের বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। নিষিদ্ধ যে আকাশমণি গাছ, সেই গাছ যেন কোনো মতেই রোপণ করা না হয় এবং বিক্রিও যেন করা না হয়। সরকারের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আছে, সেটা অমান্য করে যদি তারা রোপণ করে সেটি দায় দায়িত্ব তাদের। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। আবরার মাহি, RTV। দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে কুমিল্লার মুরাদনগরের অদের খাল। দখল করে খালের উপর নির্মাণ করা হয়েছে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। এছাড়া বাসা, বাড়ি ও কলকারখানার দূষিত বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে খালটি। কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আরিফ হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। একসময় এই খাল দিয়ে চলাচল করত নৌযান। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে আসতেন গাজীরহাট বাজারে। কৃষি জমিতেও পানির উৎস ছিল এই খাল, কিন্তু এখন কচুরিপানায় ভরে গেছে খালটি। ফেলা হচ্ছে বাসাবাড়ি ও কলকারখানার আবর্জনা। দুপারে মাটি দিয়ে ভরাট করে নির্মাণ করা হচ্ছে বাসাবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। বর্ষায় পানির প্রবাহ না থাকায় তলিয়ে যায় আশপাশের এলাকা। স্থানীয়রা বলছেন, কিছু প্রভাবশালী ছত্রছায়ায় দখলে নেওয়া হয়েছে খালের দুই পাড়। সদরঘাট থেকে গাজীরহাট বাংলা বাজারে মালামাল ময়লা দূষণ মুক্ত হইয়া হালটা একবারে বন্ধ হয়ে গেছে, অকিছু হয়ে গেছে। গুণ টানা নৌকা চলতো, পালের নৌকা চলতো। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো, মানে প্রাণ চঞ্চলে থাকতো বাজারটা। এই হাল থেকেই আমরা এর আবাদ করতাম। এখন হাল শুকানোর কারণে এর আবাদ প্রায় বন্ধের পথে। লাইনটা ক্লিয়ার হয়ে যায়, খুব ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা হয়তো। খালের নাব্য ফিরিয়ে আনতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সরকারের যে কোনো সম্পদ যদি কেউ অন্যায়ভাবে দখলে থাকে, এটা আমরা বিধি মোতাবেক উচ্ছেদ করে এটা সরকারের আমরা দখলে নিব। খাল যদি প্রথমে দখলদারকে উচ্ছেদ করতে হবে, এরপরে আমরা যদি ভরাট হয়ে থাকে তাহলে খনন করে দিব। খালটি দখলমুক্ত করে প্রয়োজনীয় সংস্কারের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রে জাপানি পণ্য রপ্তানির উপর আরোপিত হবে 15% শুল্ক। পাশাপাশি যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান। দীর্ঘদিনের জটিল আলোচনার পর বাস্তবায়িত হল বিশাল এই বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি অনুযায়ী ফিলিপাইনে মার্কিন পণ্য ঢুকতে কোনো শুল্ক রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে দিতে হবে 19% শুল্ক। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও খাদ্য সহায়তা বন্ধের কারণে উপত্যকাটিতে মাত্র 24 ঘন্টার ব্যবধানে অনাহারে মারা গেছে অন্তত 15 জন। নিহতের মধ্যে মাত্র 6 সপ্তাহ বয়সী নবজাতক শিশুও রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষুধা ও দারিদ্র্যের মুখোমুখি গাজা উপত্যকায় সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মারা গেছে অন্তত 100 জন, এর মধ্যে 80 জনই শিশু। ঘরের মাঠে পাকিস্তানকে টি-20 হোয়াইট ওয়াশ করাই এখন লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানান টাইগার ব্যাটার জাকের আলী অনিক। এদিকে মিরপুরের লো স্কোরিং উইকেট নিয়ে পাকিস্তানের অভিযোগ থাকলেও তা বুঝে খেলতে পারা বাংলাদেশের দক্ষতা বলে মনে করেন এই ব্যাটার। লাইটলি না, তবে হ্যাঁ অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। হ্যাঁ অবশ্যই ডিফিকাল্ট ছিল, একটু তো ভয়ও চলে আসছিল, বাট ওই যে আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশাল ক্যাচ, তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ। এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। আমরা ম্যাচ জিতেছি।
সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।